আচ্ছা, এই অভিকর্ষ স্থির শক্তি এটা কিন্তু ঋণাত্মক হতে পারে। ধর আমরা যখন অভিকর্ষ স্থির শক্তি নির্ণয় করি একটা প্লেনের সাপেক্ষে, ধর এই রেফারেন্স প্লেনের সাপেক্ষে এই জায়গায় ধর একটা বস্তু আছে এখানে, তাহলে এখানে যে এম ভরের বস্তু থাকে এটার ধর উচ্চতা সাপোজ H1, তাহলে এক্ষেত্রে স্থির শক্তি কত হবে? এটা না, এটা এম ভর হয়, তাহলে এখানে স্থির শক্তি হবে এই জায়গায় mgH1। আর যদি বস্তুটা এখানটায় থাকতো দেখ এই নিচের দিকে, তাহলে এটা ধর H2 গভীরতায় আছে, তাহলে এখানে স্থির শক্তি কত হবে? তাহলে এটা হয়ে যাবে mgH2। কেন? কারণ দেখ এখানে এটা উপরে যখন নিয়ে গেছিস বস্তুটাকে, তাহলে বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, সেটাই ওখানে স্থির শক্তি রূপান্তরিত হয়েছে। কিন্তু নিচের ক্ষেত্রে কি হয়েছে? ফেলে দিয়ে দিতে এটা আপসে নিয়ে যাবে, তাহলে তো বলের দ্বারা হয়েছে, তাহলে বলের দ্বারা হয়েছে বলে এটা কি ঋণাত্মক। বুঝতে পেরেছিস? তাহলে এই স্থির শক্তির উপর আমরা যে কোনো বস্তুই তার যাতে স্থির শক্তিটা সর্বনিম্ন মানে চায়, সেটাই কিন্তু এটা চেষ্টা করে। সেই জন্য বস্তু ওই যে সাম্য অবস্থা পরবর্তীকালে তোরা জানবি, সেটা কিন্তু নির্ভর করবে কীভাবে তার স্থির শক্তি সুস্থির সাম্যতে স্থির শক্তির মান কী হবে? সব থেকে কম হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে এই যে অভিকর্ষ যে অবস্থার পরিবর্তনের যে স্থির শক্তি, এটাকে আমরা বললাম অভিকর্ষ স্থির শক্তি। এবার যদি কোনো স্প্রিংকে আমি যদি প্রসারিত করি, ধর একটা স্প্রিং তার স্বাভাবিক একটা স্প্রিং ধর তার স্বাভাবিক দৈর্ঘ্য ধর এটা ছিল x1। এবার এই স্প্রিংটাকে যদি প্রসারিত করি, তাহলে অবভিয়াসলি একে প্রসারিত করার জন্য একটা বল প্রয়োগ করতে হবে। যাই হোক, ধর বল প্রয়োগ করে প্রসারিত করে এটা হয়েছে ধর x2। তাহলে স্প্রিং এর দৈর্ঘ্যের প্রসারণ কত? দৈর্ঘ্যের প্রসারণ হবে, দৈর্ঘ্যের প্রসারণ এটা হবে কত? x2 মাইনাস x1। তাহলে এই দৈর্ঘ্যের প্রসারণের সঙ্গে প্রযুক্ত বলের একটা সম্পর্ক আছে। এই F সমান হবে একটা ধ্রুবক ইন্টু x2 মাইনাস x1। তাহলে এই ধ্রুবকটা কি বলা হয়? স্প্রিং এর বল ধ্রুবক। বুঝতে পেরেছিস? তাহলে অ্যাকচুয়ালি যদি x2 মাইনাস x1 1 হয়, তাহলে কি হবে? F সমান কে, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকেই বলা হবে স্প্রিং এর বল ধ্রুবক। বুঝতে পেরেছিস? তাহলে এখন এই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য কি করে পাবি? না দেখ, তাহলে এটা দৈর্ঘ্যটা বেড়ে x1 থেকে x2 হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি সরণ কত কানা হয়েছে? ওই যেটা দৈর্ঘ্য বৃদ্ধি সেটাই, মানে x2 মাইনাস x1 আমি ধরছি, সেটা x2 মাইনাস x1 সমান ধর x ধরলাম, এটা দৈর্ঘ্য বৃদ্ধিটা, তার মানে ওইটাই সরণ। তাহলে এখন যখন কোনো বল প্রয়োগ করা হয়নি তখন তো স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি, শূন্য। তারপরে একটু বল প্রয়োগ করলি একটুখানি দৈর্ঘ্য বাড়লো, আরেকটু বল প্রয়োগ করলি আরেকটু বাড়লো, আরেকটু বল প্রয়োগ করলি আরেকটু বাড়লো, দিয়ে যখন এফ বল প্রয়োগ হয়েছে তখন তখন হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এই যে সরণটা হয়েছে এটা একটা ধ্রুবক বলের বিরুদ্ধে হয়নি, একটা গড় বলের বিরুদ্ধে হয়েছে। তাহলে সেই গড় বল কত? তাহলে গড় বল এটা সমান হবে 0 প্লাস f/2। তাহলে গড় বলটা হচ্ছে কত? f/2। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য হবে গড় বল ইন্টু কি সরণ, সরণ kx। তাহলে গড় বল কত পেয়েছি? সেমনি kx, তাহলে kx/2 ইন্টু x সমান কি হবে? হাফ কে এক্স স্কোয়ার। বোঝা গেছে? এটাই হলো তাহলে প্রসারিত স্প্রিং এ সঞ্চিত স্থির শক্তি রাশিমালা। এটাকে স্থিতিস্থাপক স্থির শক্তিও বলা হয়ে থাকে, কারণ এখানে কি হচ্ছে না, ওই স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তনের কারণেই এই শক্তির পরিবর্তন হচ্ছে। বোঝা গেছে? এবার আমরা শক্তির রূপান্তর সম্পর্কে বলবো। তোরা জানিস যে শক্তি ধ্বংস হয় না, সর্বদা কি হয় না, এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তর ঘটে। এই যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি হচ্ছে, জলের গতিশক্তিকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে। আবার তোর বাড়িতে যে বৈদ্যুতিক পাখা, সেখানে কি হচ্ছে, আবার সেখানে ওই তড়িৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি রূপান্তর করছে। তাহলে সেক্ষেত্রে তোরা যে শক্তির নিত্য সূত্র পড়েছিস। যাই হোক, এখানে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলবো। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে একটু আগে তোরা আগে জেনেছিস। তাহলে এখন ওই যান্ত্রিক শক্তি সংরক্ষণ বলতে অ্যাকচুয়ালি যে স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি তো দুটো ভাগ জানিস, একটা স্থিতিশক্তি আর একটা কি গতিশক্তি। তাহলে এই স্থিতিশক্তি আর গতিশক্তি একটাতে পরিবর্তিত হয়ে ধ্রুবক থাকবে, সেটাই আমরা দেখাবো। তাহলে এটা প্রথমেই আমরা দেখাবো কি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। ধর একটা বস্তুকে তুই এ বিন্দু থেকে ফেলে দিলি, তাহলে প্রারম্ভিক উচ্চতা ধর এটা ধর ভূমি, তাহলে প্রারম্ভিক উচ্চতা আমি ধরছি সাপোজ h। তাহলে এটা প্রথমে ধর x দূরত্বে বি বিন্দুতে, আমি তাহলে তিনটে জায়গায় দেখাবো একই আছে, বি আর এই সি নিচে। তাহলে
এ বি আর সিতে, তাহলে এখন দেখ এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে আমি এক্স, তার মানে যখন বস্তুটা বি বিন্দুতে আছে তার উচ্চতা কত তাহলে এইচ মাইনাস এক্স। কি বলছি বুঝতে পেরেছিস? তাহলে এ বিন্দুতে দেখ, এ বিন্দুতে মোট শক্তি কত হবে না, স্থিতিশক্তি হচ্ছে mgh, গতিশক্তি হচ্ছে 0, মোট তাহলে কত mgh। বি বিন্দুতে আমি ধরছি যখন বস্তুটা বি বিন্দু নামছে তখন তার গতিবেগটা ধরে নিলাম ভি, তাহলে মোট শক্তি কত mg, উচ্চতা কত h মাইনাস এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। আবার দেখ আমরা সেই একমাত্রিক গতির সমীকরণ থেকে পাবো এটা সরণ কত হচ্ছে এক্স এবং এটা অভিকর্ষ ত্বরণ জিতে নামছে, তো তার মানে অন্তিম বেগ তো ভি হয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান কি হবে 0 স্কোয়ার প্লাস 2gx, তার মানে ভি স্কোয়ার সমান কি পেলি 2gx। তাহলে অতএব এটা বি বিন্দুতে, তাহলে অতএব বি বিন্দুতে মোট শক্তি হবে কত mg h মাইনাস mgx প্লাস হাফ এম ইন্টু 2gx। এটা বস করলে ভি স্কোয়ার মানটা বস করে দিলি, তার মানে এটা সমান কি বেরোলো mgh, তার মানে এ বিন্দু আর বি বিন্দুতে কি হলো মোট শক্তি সমান হলো, তার মানে এটা শক্তি সমানুপাতিক মেনে চলছে। আবার দেখ যদি বস্তুটাকে যখন সি বিন্দুতে পৌঁছাচ্ছে তখন তুই যদি গতিবেগ 0 ধরিস, তাহলে সি বিন্দুতে যেহেতু ভূমিতে পৌঁছে গেছে সি বিন্দুতে মোট শক্তি বের করব, তাহলে সি শক্তি কত 0, আর এখানে গতিশক্তি কত না হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার। ধরা যাক ক্যাপিটাল ভি বেগে ধাক্কা দিয়েছে, তাহলে এখানে আবার তাহলে ক্যাপিটাল ভি স্কোয়ার, আবার ক্যাপিটাল ভি স্কোয়ার সমান কি হবে, তাহলে হচ্ছে আবার কি হবে ক্যাপিটাল ভি স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার 0 স্কোয়ার প্লাস কতখানা নেমেছে মোট 2g এইচ নেমেছে, তাহলে সেই জি ত্বরণ এইচ নেমেছে, তাহলে অতএব সমান কত হচ্ছে এটা হাফ এম ইন্টু 2gh, মানে এটা কি গেল mgh। অর্থাৎ কি দেখতে পেলি না অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে, বোঝা গেছে। তাহলে এবার আমরা নততল বরাবর দেখব, তাহলে মসৃণ নততল বরাবর ধর আমি ধরছি একটা নততলের ছবি এঁকেছি আমি, তাহলে কোনো মুহূর্তে ধর এ বিন্দুতে বস্তুটা আছে এতে, এই জায়গাতে এতে ধর আছে, তাহলে উচ্চতা কত না ভূমি থেকে উচ্চতা ধর জি এ, তাহলে এবার এটা ধর এই জায়গায় নেমে এলো বি বিন্দুতে, কোথায় এসছে বি বিন্দুতে, তখন গতিবেগ ধরলাম ভি, তাহলে নেমে এসছে কতক্ষণ এ বি সমান আমি ধরছি এক্স নেমে এসছে, তাহলে এটা থেকে লম্ব টানলাম এদিকে, তাহলে এটা হচ্ছে তার ই, তাহলে এই সমান কত হবে নততলের নতি থিটা হলে এটাও থিটা, তাহলে এই সমান হবে কত, তাহলে হচ্ছে এটা বি বিন্দু ধরেছি আমি, এটা বি বিন্দু, তাহলে এ বি সাইন থিটা, এই সমান এ বি সাইন থিটা, তার মানে এক্স সাইন থিটা, এ বি সাইন থিটা মানে এটা এক্স সাইন থিটা। তাহলে এই বি বিন্দুতে যখন আছে দেখ, তাহলে ওজন কাজ করছে দেখ mg, এদিকে জি ত্বরণ জিটা নিচের দিকে কাজ করছে, তাহলে জি এর দেখ একটা উপাংশ এদিকে জি কস থিটা, আর একটা দেখ এই নতল বরাবর কত হবে জি সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি এটা নতল বরাবর জি সাইন থিটা ত্বরণ নিয়ে নামছে, বুঝতে পেরেছিস। তাহলে দেখ এ বিন্দুর মোট শক্তি কত, আমি এ বিন্দুর উচ্চতা ধরেছি কত এইচ, তাহলে এ বিন্দুর উচ্চতা আমি এইচ ধরেছি, তাহলে এ বিন্দুর মোট শক্তি হচ্ছে তোর হচ্ছে mgh, কারণ সি শক্তি পুরোটাই, তাহলে এ বিন্দুতে কি হবে মোট শক্তি হবে mgh প্লাস 0, বোঝা গেছে। এটা হচ্ছে এ বিন্দুতে। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, তাহলে বি বিন্দুর উচ্চতা কত জি মানে কত mg ইন্টু উচ্চতা, তাহলে দেখ পুরোটা হলে এইচ হতো, এই মানে কত হচ্ছে এক্স কস থিটা, তাহলে এইচ এর থেকে এক্স কস থিটা কম, সরি এক্স সাইন থিটা কম, তাহলে কত হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা, এই উচ্চতাটা জিটা, তাহলে শক্তি হবে mg ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা, মোট শক্তি হলো বি বিন্দুতে, বুঝতে পেরেছিস। বি বিন্দুতে মোট শক্তি এইটা হচ্ছে সি শক্তি,
তার সঙ্গে আবার দেখ গতিশক্তি, আমি ধরছি ভি বেগ ধরেছি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন ভি স্কোয়ার সমান কি হবে, প্রাথমিক বেগ কত, জিরো স্কোয়ার প্লাস ত্বরণটা কত, এখানে জি সাইন থিটা ত্বরণের নাম, তাহলে নতর বরাবর ত্বরণ আছে কত, জি সাইন থিটা, তাহলে অর্থাৎ 2g সাইন থিটা ইন্টু নেমেছে কতখানা এ বি মানে এক্স, তাহলে ভি স্কোয়ার সমান এটা, তাহলে মোট শক্তি কত হয় বস করা, তাহলে মোট শক্তি সমান হয়ে যাবে এমজি এইচ মাইনাস এমজি এক্স সাইন থিটা প্লাস হাফ এম ইন্টু 2gx সাইন থিটা। বোঝা গেছে? কারণ ভি স্কোয়ারের মানটা বস করে দিলি, তাহলে মোট কত বেরোচ্ছে দেখ, এমজিএইচ, এগুলো কেটে যাচ্ছে এই দুটো, বুঝতে পেরেছিস? তার মানে কি দেখতে পেলি, বি বিন্দুতে মোট শক্তিটাও একই। সি বিন্দুতে কি হবে, একদম ভূমিতে সি বিন্দুতে সি শক্তি কত, জিরো, আর আমি ধরছি ক্যাপিটাল ভি বেগে আঘাত করেছে, তাহলে ক্যাপিটাল হাফ এম ভি স্কোয়ার, তাহলে আবার ক্যাপিটাল ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু নেমেছে কত, এ থেকে সি, এসি মানে এখানটা তো সি বিন্দুতে এখানে, তাহলে এসি, বুঝতে পেরেছিস? তার মানে এটা সমান আমি বলতে পারবো, তাহলে এ থেকে সরি 2g সাইন থিটা, এটা নেমেছে তো সাইন থিটা, তার মানে 2g সাইন থিটা ইন্টু এসি, তাহলে এটা সমান বলতে পারবো 2g ইন্টু সাইন থিটা মানে কি, জিএ বাই এসি ইন্টু এসি, তার মানে এটা জিএ মানেই তত 2gh, তাহলে অতএব মোট শক্তি কত হবে, মোট শক্তি সমান হবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে 2gh সমান কি হবে, তাহলে mgh। অর্থাৎ কি দেখতে পেলি, নততল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকছে। বোঝা গেছে? তাহলে দুটো ক্ষেত্রে দেখতে পেলি, মসৃণ নত বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকছে। এবার যদি একটা গ্যাস বেলুনের কথা আমরা ভাবি, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন, তাহলে হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুনের ক্ষেত্রে দেখ, যখন সেটা মাটিতে থাকছে সে অবস্থায়, তাহলে যখন ভূমিতে থাকছে সে অবস্থায় তার গতিবেগও নেই আর স্থিতি মানে উচ্চতাও নেই, মানে সেই শক্তি নেই, শূন্য। কিন্তু স্বাভাবিকভাবে লক্ষ্য করলে যত উপরে যায় দেখেছিস গতিবেগটা বাড়তে থাকে উপরে, এবং তোর হচ্ছে তার উচ্চতাও বাড়তে থাকে। তার মানে তোরা স্বাভাবিকভাবে যদি ভাবিস তাহলে সেক্ষেত্রে কি হবে না, স্থিতি শক্তিও বাড়ছে, গতিশক্তিও বাড়ছে। কিন্তু বাস্তবটা কি হবে, হতে পারে কি শক্তি কি বেড়ে যেতে পারে, না বাড়ে না। তাহলে এখানে ঘটনাটা কি দেখ, স্থিতিশক্তি কেন হয় না, বলের বিরুদ্ধে কাজ করতে হয় বলে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয় বলেই স্থিতি শক্তিটা আসে। কিন্তু এক্ষেত্রে দেখ, এই গ্যাস বেলুনের ক্ষেত্রে দেখ, এটা ওজনটা নিচের দিকে কাজ করছে, আর উপর দিকে একটা দেখ প্লবতা বল আছে, এই প্লবতা বল আছে, এই প্লবতা বলটা ওজনের থেকে বেশি বলে এর উপর দিকে উঠছে। তাহলে এক্ষেত্রে মোট বল এফ, একটা নিট বল, এটা সমান হয় প্লবতা মাইনাস কি ওজন। তাহলে এই ওজন, এই প্লবতা বলের যে নিট বল এফের প্রভাবেই বস্তুটা উপর দিকে উঠছে। তাহলে অর্থাৎ এখানে বস্তুটা তো আপনা থেকে উঠছে, তাহলে ভূমিতে মোট শক্তি, তাহলে এইচ উচ্চতায় স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি কত হবে রে বাবা, স্থিতিশক্তি সমান হবে কি মাইনাস এফ এইচ। কেন মাইনাস এফ এইচ হলো, কারণ এটা তো এই বলের দ্বারাই কৃতকার্য হয়েছে, তাহলে সেই জন্য ঋণাত্মক হয়েছে কার্যটা। এবার গতিশক্তি কত, ওই জায়গায় ধর গতিবেগ ভি, গতিশক্তি এইচ উচ্চতায় গতিশক্তি কত হবে, আমি ধরছি ভি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন বেলুনের ত্বরণ কত, বেলুনের ত্বরণ কত হবে না, নিট বল বাই বেলুনের ভর, এ সমান কি হবে এফ বাই এম। তাহলে ত্বরণ যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে দেখ, আমি এইচ উচ্চতার পরে গতিবেগ অন্তিম বেগ ভি তার স্কোয়ার সমান কি হবে 0 স্কোয়ার প্লাস 2a ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে বস করে দিলে, তাহলে এইচ উচ্চতায় মোট শক্তি মাইনাস এফ এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, মানে এটা সমান তাহলে কি হবে মাইনাস এফ এইচ ইন্টু
হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে 2a/h, বোঝা গেছে। আবার এ সমান কি জানিস, যে এ ত্বরণ এ সমান আমি পাবো f/m, তার মানে এটা সমান কি হচ্ছে -fh প্লাস m ইন্টু f/m ইন্টু h সমান কি বেরোলো 0। তার মানে কি দেখতে পেলি, মোট শক্তি কি হচ্ছে এখানে 0। আগেও ছিল কত, আগেও ছিল 0, এখনো 0। তার মানে এখানেও হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে, বোঝা গেছে। তাহলে অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখলাম যে এই সবগুলো তিনটে ক্ষেত্রেই কিন্তু এখানে কোনো বাধাজনিত মানে এখানে কোনো অপচয়ী বল উপস্থিত থাকেনি। অপচয়ী বল বলতে যেই বল শক্তির অপচয় করাবে, শক্তির অপচয় করাবে মানে ধর হাতে হাতে যদি ঘষিস কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। যদি ঘর্ষণযুক্ত তলের উপর একটা বস্তুকে টেনে নিয়ে জানা হয় তখন কি হবে না, তখন দেখবি সেখানে তাপ উৎপন্ন হয়। তাহলে এইগুলো সব হচ্ছে কি অপচয়ী শক্তি, বুঝতে পেরেছিস। তাহলে এই অপচয়ী শক্তি না থাকলে কি হবে না, তোর হচ্ছে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। তাহলে কিন্তু যদি একটা ঘর্ষণযুক্ত নততলে একটা বস্তুকে আমি উপর থেকে নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে কি ঘটবে সেটা আমরা এখানে একটু দেখব। তাহলে যদি ঘর্ষণ থাকে তলে, বুঝতে পেরেছিস, তাহলে একটা নততলের ছবি আমি আঁকছি। এই ধর নততলের নতি সাপোজ থিটা। তাহলে যখন এই জায়গাতে আছে বস্তুটা, তাহলে যখন এই জায়গাতে আছে ওজন এইদিকে কাজ করছে mg, যাই হোক, তাহলে এই জায়গাটায় মোট শক্তি কত, এখানে এটা এইচ হচ্ছে সাপোজ, এটা এইচ, তাহলে মোট শক্তি কত এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এটা এ পয়েন্টে mgh প্লাস 0 মানে mgh। এবারে বি বিন্দুতে যখন এসছে, এটা বি বিন্দু হচ্ছে সাপোজ বি, মানে এ বি সমান হচ্ছে এক্স, এ বি সমান এক্স নেমে এসছে, তার লম্ব টানলে এটা ই, তাহলে এই সমান কি হবে এক্স সাইন থিটা, এটা থিটা ধরেছিস এটাও থিটা, বোঝা গেছে। তাহলে এই জায়গাতে দেখ ওজনটা কাজ করছে এমজি এইদিকে, তাহলে এটাও থিটা, তাহলে এইদিকে হচ্ছে এমজি কস থিটা, আর লম্ব বলেন এটা লম্ব বলেন বি বিন্দুতে হচ্ছে, আর এক্ষেত্রে দেখ লম্ব বলেন এইদিকে, আর এমজির একটু অংশ নতল বরাবর কত সেটা এমজি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে দেখ নিট বল কত, নতল বরাবর মোট বল কত হবে এমজি সাইন থিটা মাইনাস এমজি মিউ এমজি কস থিটা। কেন এন সমান জানিস তো এমজি কস থিটা, ঘর্ষণ বল সমান কি হয় মিউ এন, তার সেই জন্য হচ্ছে মিউ এমজি কস থিটা। তার মানে মোট বল ও তার সমান কি হবে এমজি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এক্ষেত্রে এ থেকে বি এ যেতে কৃতকার্য কত হবে, তাহলে এ থেকে বিতে যেতে কৃতকার্য কত হবে তোর না, এখানে মন্দন, তাহলে ত্বরণটা কত হচ্ছে, সরি মন্দন নয় ত্বরণ, তাহলে এমনি ত্বরণ এ সমান কত হবে, ত্বরণ এ সমান হবে এম দিয়ে ভাগ করে যেতে হবে, তাহলে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে আমি ধরছি এই জায়গায় গতিবেগ ধর ভি, তাহলে মোট শক্তি কত হবে এমজি ইন্টু উচ্চতাটা কত এইচ মাইনাস এক্স সাইন থিটা প্লাস হাফ এম কত ভি স্কোয়ার। তার মানে এটা এমজি এইচ মাইনাস এমজি এক্স সাইন থিটা প্লাস হাফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে এখানে এটা দেখ আমরা জানি ভি স্কোয়ার সমান কি জানিস 2a/s, তাহলে এটা কি হবে হাফ এম ভি স্কোয়ার মানে 2 ইন্টু এ ইন্টু এস মানে কত, এখানে এস মানে হচ্ছে তোর এক্স, এখানে এ বি, বুঝতে পেরেছিস, ইন্টু তাহলে এম ইন্টু 2 তাহলে সমান কত হচ্ছে এটা mgh মাইনাস mgx সাইন থিটা প্লাস এম এক্স ইন্টু দেখ mgx ইন্টু কত হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তার মানে কি হচ্ছে এটা mgh মাইনাস
মিউ mg cos থিটা ইন্টু এক্স। তার মানে এটা mgh মাইনাস এফ ইন্টু এক্স, অর্থাৎ ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হয়েছে, সেই পরিমাণ শক্তি কমে গেছে। তাহলে অর্থাৎ বি বিন্দুর মোট শক্তি কিন্তু তোর হচ্ছে এ বিন্দুর মোট শক্তির সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে, ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে যেই কাজটা করতে হয়েছে সেই শক্তিটাই কিন্তু এখানে কমে গেছে। অর্থাৎ এখানে তোর হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে শক্তির অপচয় হয়েছে। তাহলে পুরো নততলটা নামলেও সেই একই ব্যাপার হবে, যতক্ষণ নামবে তার উপর এটা নির্ভর করবে। বুঝতে পেরেছিস? তাহলে যেই সংস্থায় যে শক্তি সংরক্ষিত থাকবে তাকে বলা হবে সংরক্ষিত সংস্থা, আর যেখানে শক্তি সংরক্ষিত থাকবে না তাকে বলা হবে কি অসংরক্ষিত সংস্থা। তাহলে সংরক্ষিত সংস্থার ক্ষেত্রে তোর হচ্ছে এই মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তড়িৎ বল, এইগুলো সব সংরক্ষী বল। বুঝতে পেরেছি? এই সংরক্ষিত সংস্থায় যে বল কাজ করে আর কি। তাহলে এখানে কিন্তু শক্তির কোনো অপচয় হবে না। যদি একটা বদ্ধ পথে একটা বস্তুকে নিয়ে যাস তাহলে মোট কৃতকার্য কত হয়ে যাবে, তোর হচ্ছে 0 হবে বদ্ধ পথে গেলে। বোঝা গেছে? তাহলে সংরক্ষিত সংস্থার ক্ষেত্রে মোট শক্তি, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, অর্থাৎ মোট স্থি শক্তি, সেই কার্যশীল উপপাদ্য পেয়েছিলি কৃতকার্য। তাহলে কৃতকার্য মানে সেখানে স্থি শক্তির পরিবর্তন। তাহলে কৃতকার্য সমান স্থি শক্তির পরিবর্তন, অর্থাৎ ধর এ বিন্দুতে তোর যদি দেখিস এ বিন্দুতে ধর স্থি শক্তি ইউ এ, তাহলে বি বিন্দুতে যদি ইউবি হয় তাহলে দেখা গেল এ থেকে বিতে তুই গেছিস, এ থেকে ধর বিতে গেছিস, এ থেকে বিতে গেছিস, তাহলে এখানে সি শক্তির পরিবর্তন কত, ইউএ মাইনাস ইউবি, এটা ডব্লু। তাহলে এই কৃতকার্যটা তো গতিশক্তি বৃদ্ধির সঙ্গে সমান। তাহলে যদি ধর এ বিন্দুর গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, আর বি বিন্দুর যদি হাফ এম ভিবি স্কোয়ার হয়, তাহলে গতিশক্তি পরিবর্তন কত, গতিশক্তি বৃদ্ধি কত, এতে ছিল হাফ এম ভি স্কোয়ার আর বিতে হয়েছে হাফ এম ভি স্কোয়ার, এটাই ডব্লু। তার মানে ইউএ মাইনাস ইউবি সমান কি হবে, হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউএ সমান কি হবে, হাফ এম ভিবি স্কোয়ার প্লাস ইউবি। এটাই হচ্ছে ওই স্যার কি দেখতে পাচ্ছিস, যান্ত্রিক শক্তি সংরক্ষিত সংস্থার ক্ষেত্রে। বোঝা গেছে? এই সংরক্ষিত সংস্থার ক্ষেত্রে একটা বিভব বলে একটা বিষয়ের ধারণা আছে। তাহলে বিভব কাকে বলা হয়? বিভব হচ্ছে অ্যাকচুয়ালি তার হচ্ছে যে যদি অসীম দূরত্বকে একক ভৌত রাশি বিশিষ্ট কোনো কণাকে আমরা বল ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কাজ করতে হবে তাকেই বলা হবে কি ওই বিন্দুর বিভব। বোঝা গেছে? তাহলে এখানে একক ভৌত রাশি বিশিষ্ট কণা বলতে না, বিভিন্ন রকমের বলের ক্ষেত্রে, তার মহাকর্ষ বলের ক্ষেত্রে একক ভৌত রাশি বিশিষ্ট কণা হচ্ছে ভর, তড়িৎ বলের ক্ষেত্রে একক ভৌত রাশি বিশিষ্ট কণা হচ্ছে কি সেখানে আধান। এইগুলোকে কিন্তু আমরা ধরছি। ঠিক আছে?